ডুরান্ড কাপ, এএফসি, কলকাতা লিগ এই সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কলকাতায় একাধিক টুর্নামেন্ট চলছে। ফলত মাঠের ভেতরের বেশ কিছু খবর তো রয়েছে, তার পাশাপাশি কিন্তু তিন প্রধানের মাঠের বাইরেও বেশ কিছু খবর রয়েছে। সেই সবকিছু নিয়েই আজকের ভিডিও। শুরুটা করবো মোহামেডান স্পোর্টিং দিয়ে, তার কারণ আজকে মোহামেডানের নতুন সভাপতির নাম ঘোষণা হয়েছে। কিছুদিন আগেই এই রাজ্যে যখন পালা বদল হলো, অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর যখন পালা বদলের সময়, ঠিক সেই সময় মোহামেডান স্পোর্টিং এ কিন্তু নতুন প্রেসিডেন্টের নাম হিসাবে হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়েছিল, এবং তারপরেই আমরা দেখি যে এন্টায়ার কমিটিটাই অলমোস্ট চেঞ্জ হয়ে যায় মোহামেডানের। এবং এরপর তাদের যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, ফিফা ব্যান, সেই ফিফা ব্যান উঠে যায়। কিন্তু তারপর থেকেই সমস্যার সূত্রপাত, কারণ জানা যায় যে একের পর এক চেক বাউন্স করছে বর্তমান প্রেসিডেন্টের। এবং যার জেরে প্রথমে এটা নিয়ে আলোচনা, তারপর তাকে জানানো, এবং ফাইনালি বিষয়টা কোর্ট অব্দি পৌঁছে যায়। এই মুহূর্তে সেটা কোর্টে রয়েছে। এবং লাস্ট যা শুনলাম, গতকালও বোধহয় আরো একটা চেক বাউন্স হয়েছে, এবং ফাইনালি আজকে সাংবাদিক সম্মেলন করে নতুন একজন প্রেসিডেন্টের নাম ঘোষণা করলো মোহামেডান, অর্থাৎ হুমায়ুন কবিরকে তারা এই জায়গাটা থেকে সরিয়ে দিল, এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হলো গজাল উজ জাফরের নাম। এবং এবারেও কিন্তু বেশ ঢাক ঢোল পিটিয়েই সেই ব্যাপারটা হয়েছে, যা দেখলাম ক্লাব তাঁবুতে প্রচুর আয়োজন ছিল। এবং পাশাপাশি এটা জানানোও হয়েছে যে নতুন প্রেসিডেন্ট ডেফিনেটলি মোহামেডানের যে আর্থিক সংকট বজায় রয়েছে এখনো, সেই বিষয়ে কাজকর্ম করবে। সোজা কথায় বলতে গেলে মোহামেডান স্পোর্টিং এখন এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেখানে কে টাকা দিতে পারবে এটার উপর ডিপেন্ড করছে যে কে পদে আসবে। আর এটা হয়তো খুব ডার্ক ট্রুথ হলেও এটা খুব বড় সত্যি। এটা মোহামেডানকে একা বলে লাভ নেই, এই পরিস্থিতি বোধহয় অধিকাংশ ক্লাবই। তো সেটাই ঘটেছে, এখন দেখার এই নতুন যিনি এলেন অর্থাৎ গজালুল জাফর, তারা হাত ধরে সত্যি মোহামেডানের এই দুর্দিন, দীর্ঘদিন ধরে যেটা চলছে, সেই দুর্দিন মেটে কিনা। তবে তার পাশাপাশি কিন্তু তাদের পারফরমেন্স নিয়ে এবং সব দিক থেকেই যে আলোচনা, তাদের যে স্ক্যানারের নিচে থাকা সেই ব্যাপারটা বজায় রয়েছে। এখনো পর্যন্ত খুব উন্নতি খুব বেশি কোনো দিকেই দেখা যাচ্ছে না। ওয়েল, মোহামেডানের এই বিষয়টা নিয়ে যত বেশি বলবো তত বেশি হয়তো অন্ধকার দিকই সামনে চলে আসবে ভারতীয় ফুটবলে, যেটা নিয়ে আমরা জানলেও হয়তো খুব বেশি আলোচনা করতে চাই না। অন্তত পরিস্থিতি চারপাশের দেখে তো তাই মনে হয়। এবার আসি ইস্ট বেঙ্গল প্রসঙ্গে। ইস্ট বেঙ্গলের আগামীকাল তো ডুরান্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ ডেফিনেটলি রয়েছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। তবে এই ম্যাচ নিয়ে অ্যান্টোনিও লোপেস আওয়াজ খুব একটা চিন্তিত বলে মনে হয় না। তার কারণ সাউথ ইউনাইটেড এফসি এবং আইএসএফ প্রোটেক্টর মোহনবাগান ইস্ট বেঙ্গলের সঙ্গে আরো যে দুটো টিম রয়েছে, তাদের বিরুদ্ধে জেতার জন্য কোচেদের খুব বেশি ভাবতে হবে বলে মনে হয়নি তাদের। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এগেনস্টে ম্যাচ দেখে, অর্থাৎ সাউথ ইউনাইটেডের সঙ্গে মোহনবাগান খেলেছে, সেখানে মোহনবাগান 8-0 জিতেছে। তার আগে আইএসএফ এর সঙ্গে যখন খেলেছে ইস্ট বেঙ্গল, তারাও 8-0 বলে জিতেছে। তো মনে হয় না খুব বেশি চিন্তার বিষয়। তবে ইস্ট বেঙ্গলের যেটা নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, সেটা অবশ্যই এএফসির ম্যাচ। তার কারণ এএফসির চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনের জন্য ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল ঘরের মাঠে, এবং সেটা কুয়েতের আল আরবির বিরুদ্ধে। আর এই আল আরবি এসসি কিন্তু খুব তাড়াতাড়ি চলেও আসছে কলকাতায়। তারা 8ই আগস্ট কলকাতায় চলে আসছে, এবং তারপর কিন্তু ম্যাচটা রয়েছে 12ই আগস্ট। তো তারা কিন্তু এই যে সময়টা, এই সময়টা কলকাতায় প্র্যাকটিস করবে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য এখানকার পরিবেশের সাথে। এবং আমরা জানি অলরেডি ইস্ট বেঙ্গলের সমস্ত বিদেশি যারা যারা সাইন হচ্ছে, অধিকাংশই চলে এসেছেন ইফয়ং ছাড়া। তো মোটামুটি যতটা সম্ভব ফুল টিম নিয়েই এই ম্যাচটা খেলতে পারবে ইস্ট বেঙ্গল, এটুকু এক্সপেক্ট করা যায়। এবং তাদের সদ্যই যে বিদেশি এসেছেন ক্রিস ইকোনমিক্স, তিনি কিন্তু অলরেডি গতকাল থেকেই প্র্যাকটিস শুরু করেছেন। গতকাল সাইড লাইনে ছিলেন, আজকে ফুল ফ্রেজের টিমের সাথে অনুশীলন করেছেন। এটা প্লাস পয়েন্ট। এবং অবভিয়াসলি এই ধরনের ম্যাচের ক্ষেত্রে বিদেশিদের উপর ডিপেন্ডেন্সি একটু বেশি দেখাই যায়। মিনওয়াইল এই 12 তারিখের ম্যাচের জন্য কিন্তু টিকিট অনলাইনে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, এবং এটা পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে, ডিস্ট্রিক্ট অ্যাপ বাই জোম্যাটো। এখান থেকে অনলাইনে এই এএফসি টিকিট বুক করতে হবে। অফলাইন টিকিট সম্পর্কে অবশ্য এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। আশা করি সেটা ম্যাচের 2 দিন বা 3 দিন আগে থেকে দেওয়া হবে, জেনারেলি তাই হয়ে থাকে। তবে অনলাইনে টিকিট বুক করতে পারবেন এএফসির যে কোয়ালিফিকেশন ম্যাচ ইস্ট বেঙ্গল খেলবে আর আরবিএসসির বিরুদ্ধে, সেই ম্যাচের জন্য অনলাইন টিকিট অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, এবং জানিয়েও দেওয়া হয়েছে কিভাবে বুক করা যাবে। ইস্ট বেঙ্গলে যেমন ইকোনমিক্স প্র্যাকটিসে নেমে পড়েছেন, তেমন আজকে থেকে কিন্তু মোহনবাগান অনুশীলনে নেমে পড়লেন তাদের 2 বিদেশি মিগুয়েল এবং জেমি ম্যাকলারেন। দুজনেরই নামার কথা ছিল গতকাল, তার কারণ জেমি তো 2 দিন আগেই এসেছেন, মিগুয়েল গতকাল সকালেই এসেছিলেন। এবং
গতকালই তাদের প্র্যাকটিসে নামার কথা ছিল, কিন্তু কালকে আমরা জানি প্রবল বৃষ্টির জন্য মোহনবাগান প্র্যাকটিস বাতিল হয়ে যায়, করা সম্ভব হয় না। তাই আজকেই তারা প্র্যাকটিসে নামলেন মোহনবাগান জার্সি গায়ে, এবং এটাও এক্সপেক্টেড যে পরবর্তী ম্যাচে তাদেরকে হয়তো দেখে নিতে চাইবেন দিলেন প্রেস, যদিও মোহনবাগানের পরবর্তী ম্যাচে একটু সময়ও আছে। সোমবার দিন 10 তারিখ ম্যাচ রয়েছে মোহনবাগানের, এই যে টিমটার কথা বললাম আইএসএফ প্রোটেক্টর, তাদের বিরুদ্ধে। এবং সেখানে জানি না প্রত্যেককে দেখে নেবেন কিনা, তবে হয়তো দিলেন প্রেস চাইবেন এই দুজন বিদেশি যারা এতদিন পর জয়েন করলেন তাদেরকে একবার দেখে নিতে, কারণ অলরেডি বাকিদেরকে তিনি একবার করে দেখে নিয়েছেন। মোহনবাগানে আর বাকি রইল জেলকোভিচের আশা, এখনো পর্যন্ত তিনি এসে পৌঁছাননি। এবং শুধু তাই নয়, যেটুকু জানা যাচ্ছে যে দুই প্রধানেই কিন্তু হয়তো আরো একজন করে বিদেশির নাম ঘোষণা হতে পারে। মোহনবাগানে সেই নতুন বিদেশিকে যে দিলেন পেরেস চুজ করবে এটা তো আগেই বলেছি, এখনো পর্যন্ত নাম কিছু পাইনি, বা আগে যে কটা নাম পেয়েছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি অলরেডি। ইস্ট বেঙ্গলেও স্বাভাবিক ব্যাপার, হাওয়াসি বেছে নেবেন তার পছন্দের বিদেশিকে, এবং সেটা হয়তো কোনো স্প্যানিশ স্ট্রাইকার যা জানতে পারছি। এবং তিনি আইএসএল এ সম্ভবত এর আগে খেলেননি এখনো পর্যন্ত, যেটুকু খবর, এখনো সেই নামটা পাইনি। তবে তার সঙ্গে কথা অনেক দূর এগিয়েছে এটাও জেনেছি। এবং হাবাসের পছন্দের ফুটবলার মানে আমি সবসময় যেটা বলি যে খুব হেলাফেলার ফুটবলার হবে না, কারণ অ্যান্টোনিও লোপেজ হাবাস নিজের খেলানোর ধরনের উপর নির্ভর করেই টিম তৈরি করেন বা ফুটবলার বেছে নেন। তো এক্ষেত্রেও সেটা যে হবে এটা এক্সপেক্টেড। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে এআইএফএফ এ আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এক্সিকিউটিভ কমিটির মিটিং। সেখানে যেমন আগামী বছর অর্থাৎ 2026-27 মৌসুমের জন্য এআইএফএফ এর যে বাজেট সেটা যেমন অ্যাপ্রুভ করা হয়েছে, ঠিক তেমনি আরো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে একটা অবশ্যই জামশেদপুর এফসি। কারণ এই মুহূর্তে জামশেদপুর এফসির ঘটনাটা সবার কাছেই খুব শকিং। এবং তার পাশাপাশি আলোচনা হয়েছে ইলেকশন নিয়ে। জামশেদপুর এফসি কে এই মুহূর্তে এআইএফএফ এর পক্ষ থেকে 12ই আগস্ট অব্দি একটা সময় দেওয়া হয়েছে তাদের ডিসিশনটা রিথিঙ্ক করার জন্য, কারণ স্বাভাবিকভাবেই এটা খুবই শকিং ছিল সবার কাছে যে জামশেদপুর এফসির এইভাবে নাম তুলে নেওয়া আইএসএল থেকে। এবং জামশেদপুর এফসির পক্ষ থেকে এটা জানানো হয়েছিল যে এই ডিসিশনটা কিন্তু নিয়েছেন টপ বসেরা বোর্ড মিটিং এ, কিন্তু এই ডিসিশনটার সঙ্গে যে ফুটবলের সঙ্গে টাটার যারা যুক্ত তাদের কেউ ছিলেন এমনটা কোনো প্রমাণ পাওয়া যায়নি, এবং যে কারণে জামশেদপুরের পক্ষ থেকেও একটা রিথিঙ্ক করার অ্যাপিল তাদের বোর্ডের কাছে গেছে। কারণ যারা বোর্ড মিটিং এ এই ডিসিশনটা নিলেন তার যে আবেগ সেটা তো হয়তো অতটা বুঝবেন না, তার কারণ তাদের কাছে ব্যাপারটা বিজনেস, তারা শুধুমাত্র এটাই দেখছেন কোনটা প্রফিট কোনটা নয়, তাদের কোন অর্থ কোথায় বিনিয়োগ করা উচিত এই বিষয়ে তারা ডেফিনেটলি মাস্টার। কিন্তু যেহেতু ফুটবল এমন একটা বিষয়বস্তু যে যেখানে একটা মানুষের, বিশেষ করে একটা শহরের একটা রাজ্যের মানুষের আবেগ অনেকটা জড়িয়ে থাকে, এইটা বুঝিয়ে একটা অ্যাপিল করা হয়েছে জামশেদপুরের পক্ষ থেকেও। তো সেটা মাথায় রেখে এআইএফএফ এর পক্ষ থেকেও জামশেদপুরকে একটা সময় বেঁধে দেওয়া হলো, সেই সময়টা হচ্ছে 12ই আগস্ট, অর্থাৎ 2026-এর 12ই আগস্টের মধ্যে যদি রিথিঙ্ক করে জামশেদপুর, যদি মনে করে তারা থাকবে, তারা যদি তাদের ডিসিশন বদলায় তাহলে সেটা তারা এই 12ই আগস্টের মধ্যে তাদেরকে নিতে হবে। এবার এখানে প্রশ্ন উঠতে পারে যে এত তাড়াতাড়ি রিথিঙ্ক করে নতুন করে এত বড় সিদ্ধান্ত পরিবর্তন কি সম্ভব? দেখুন এক্ষেত্রে কানাঘুষো যেটা শোনা যাচ্ছে যে কোথাও একটা চার্চিলের একটা বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে আইএসএল এ আসার, যদিও লিগালি দেখতে গেলে এটা খুব কঠিন, কারণ এই মুহূর্তে চার্চিল রয়েছে আই লিগ টু তে, আই লিগ টু থেকে একটা টিম জাম্প করে হঠাৎ আইএসএল এর মঞ্চে কিভাবে আসবে। একটা সময় যখন ইন্টার কাশির খুব সমস্যা হচ্ছিল তাদের ইনভেস্টর নিয়ে, সেই সময় ইন্টার কাশি যদি সরে যায় সেক্ষেত্রে চার্চিল আসতে পারে এমনটাও শোনা গেছিল। এবং সেখানে তাও একটা ভ্যালিড পয়েন্ট ছিল যে যেহেতু যেবার আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ইন্টার কাশি এলো সেবার প্রথমে চার্চিলকেই চ্যাম্পিয়ন বলে ঘোষণা করেছিল এআইএফএফ, কিন্তু পরবর্তীকালে সেটা ক্যাশে যায় এবং ক্যাশ ডিসিশন নেয় যে না, চার্চিল নয়, এই চ্যাম্পিয়নশিপটা যাবে ইন্টার কাশির কাছে, এবং সেইভাবে তাদের আসা। তো সেক্ষেত্রে যদি ইন্টার কাশি সরে যেত তাহলে যদি চার্চিল আসতো সেক্ষেত্রে একটা যুক্তি হতে পারতো, সেটা একটা মানে একটা কি বলবো একটা রাস্তা তৈরি হতে পারতো চার্চিলের আসার। কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, কারণ অলরেডি ইন্টার কাশি তাদের আইএসএল খেলার জন্য যে প্রথম কিস্তির টাকা এআইএফএফ কে জমা দিতে হতো সেই 55 লক্ষ টাকা অলরেডি জমা দিয়ে দিয়েছে। কাজেই সেই জায়গা থেকে ইন্টার কাশি যে খেলছে এটা খুব পরিষ্কার প্রত্যেকের কাছে। তো ন্যাচারালি সেই জায়গা থেকে আসার জায়গা থাকছে না চার্চিলের। এবার জামশেদপুরের ঘটনাটা সত্যি খুব অবাক করার মতো, সেটা খুবই অল অফ আ সাডেন, যার ফলে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না। এখন সেখান থেকে জামশেদপুরের এই ঘোষণাটা আসার পর আবারই চার্চিলের সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্ভাবনা মানে এআইএফএফ এর একাংশ চাইছে যে চার্চিল আইএসএল এর মঞ্চে আসুক তাদের লেগাসির কথা ভেবে,
এবং অবভিয়াসলি চার্চিলের পক্ষ থেকেও একাধিক লেটার দেওয়া, একাধিক কেস, একটা সমস্যা এআইএফএফ এর সঙ্গে রয়েছে। তো সেই সবকিছু থেকে একটা নিস্তার পাওয়ারও ব্যাপার রয়েছে। সেই সবকিছু মিলিয়ে চার্চিল একাংশের কাছে পছন্দের তালিকায় আইএসএল এর মঞ্চে আসার জন্য, কিন্তু সেটা বেশ কঠিন, এত সহজ হবে না। কারণ একদিকে মহামারানও কিন্তু দাবিদার, তাদেরও বক্তব্য যে ট্রানজিট লিগ থেকে তারা অবনমন হয়েছিল তাদের, সেক্ষেত্রে তাদের অবনমনটা কতটা জাস্টিফাইড এই বিষয়টা কিন্তু কোর্টে রয়েছে। কোর্ট কি রায় দেয় তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি খেলবে কি খেলবে না সেটাও পরিষ্কার না। তো সব মিলিয়ে আইএসএল নিয়ে একটা জট পাকিয়ে রয়েছে, যেটা থেকে এটা তো খুব স্পষ্ট যে 4 সেপ্টেম্বর অন্তত পক্ষে আইএসএল, যেটা পূর্ব নির্ধারিত ডেট ছিল, সেই ডেটে তো এবার আইএসএল শুরু হচ্ছে না। এটা পরিষ্কার বলাই যায়, দেরি হবে আইএসএল শুরু হতে। তার একটা বড় কারণ ক্লাব জোট তাদের নতুন করে ব্রডকাস্টিং পার্টনার খুঁজছে এবং কমার্শিয়াল রাইটস হোল্ডারও খুঁজছে। যদিও সিএ স্পোর্টস এর সঙ্গে তাদের একটা চুক্তি খবর বারবারই সামনে আসছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত অফিসিয়াল করা হয়নি। তো এই জায়গাটা একটা কারণ। দ্বিতীয় কারণ, সব থেকে বড় কারণ, যেটা যেটা নিয়েও আজকের মিটিং এ প্রচুর আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া টিমের কল। ইন্ডিয়া টিমের অলরেডি মেন্স টিমের দুটো ফ্রেন্ডলি ছিলই, হওয়ার কথা। এর পাশাপাশি কিন্তু ব্রাজিলের সাথে ইন্ডিয়া খেলবে 3 অক্টোবর। সেই ম্যাচটা গুরুত্বপূর্ণ এবং আজকের মিটিং এটা নিয়েও আলোচনা হচ্ছে যে এই ম্যাচটা যাবতীয় গুরুত্ব দিয়ে আয়োজন করতে হবে। এটা একটা প্রদর্শনী ম্যাচ এবং অবভিয়াসলি এটার সঙ্গে প্রচুর আবেগ যেমন জড়িয়ে আছে, তেমন প্রচুর লোকের ইন্টারেস্ট জড়িয়ে রয়েছে। এটা একটা শোবিজ হবে, একটা বড় অনুষ্ঠান, এটা শুধুমাত্র ম্যাচের মধ্যে থাকছে না। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। সেটা নিয়েও আলোচনা হয়েছে যে এই ম্যাচটাকে কি করে সফলভাবে আয়োজন করা যায়। তো ন্যাচারালি এই ম্যাচটার জন্য তো সবার আগে ম্যাচের আয়োজন তো না হয় এআইএফএফ করবে, যে ম্যাচের আয়োজনের দায়িত্ব যারা থাকবেন তারা করবেন, কিন্তু সব থেকে বড় কথা তো ইন্ডিয়া টিমকে ব্রাজিলের এগেন্সে খেলতে হবে। তো সেই প্রস্তুতিটাও তো রয়েছে, সেটা তো খুব একটা ছেলে খেলার ব্যাপার না এবং অবভিয়াসলি কেউ চাইবে না নিজের মুখ পোড়াতে। যার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে 4 সেপ্টেম্বর আইএসএল শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যেটা দ্বিতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ইলেকশন। ইলেকশন সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে ম্যাক্সিমাম ডিসেম্বরে হতে পারে এমনটা বলা হয়েছে। অনেকে মনে করছিল এর থেকেও পিছোতে পারে, যেহেতু স্পোর্টস একটা সমস্ত ফেডারেশন কথা, প্রত্যেকটা রাজ্য সংস্থাকেও অ্যাডপ্ট করতে হবে এটা বলা হয়েছে। তো সেই কারণে কোথাও আটকে যেতে পারে, ইলেকশনটা আরো পরে হতে পারে এরকম বলা হয়েছিল। কিন্তু আজকে একটা ডিসিশন, যে গুরুত্বপূর্ণ আরো একটা ডিসিশন নেওয়া হয়েছে এই 12ই আগস্ট জামশেদপুরকে সময় দেওয়ার পাশাপাশি, সেটা হচ্ছে যে আগামী 20 অক্টোবরের মধ্যে কিন্তু এইসব অ্যাডপ্টেশন বা যে সমস্ত কাজ রয়েছে সেগুলো সব রাজ্য সংস্থাদের সেরে ফেলতে হবে। কারণ যাতে না পরবর্তী ইলেকশনে কোনো প্রবলেম হয়। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে এআইএফএফ এর ইলেকশন হবেই। এই ব্যাপারে কিন্তু এআইএফএফ ও খুব দৃঢ় জায়গায় রয়েছে। সবার আগে রাজ্য সংস্থাগুলোকে এই স্পোর্টস অ্যাক্ট যেটা রয়েছে 2025 সেটাকে অ্যাডপ্ট করে নিতে হবে। ভারতীয় ফুটবলে যা যা ঘটছে সবকিছু নিয়েই মোটামুটি আলোচনা করলাম এই মুহূর্তের ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত এই বিষয়গুলো নিয়ে কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিতে।